সব থেকে বড় প্রশ্ন চিহ্নটা হচ্ছে শেয়ার বাজার কবে একটা ভালো সময় আসবে, ভালো দিন, একটা পজিটিভ রিটার্ন। বিগত 1.5 বছর ধরে কনস্ট্যান্ট পড়ে চলেছে, উঠছে আবার পড়ছে, পোর্টফোলিওর হাল খারাপ। অনেকে যে প্রশ্ন করছে সেটা যে আর কতদিন এরকম চলবে, কবে আর একটা পজিটিভিটি আসবে, এখন মার্কেটের অবস্থা কেন কেন এতটা পতন হচ্ছে। তাহলে আজকের ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে বিগত 1.5 বছর ধরে পড়ে চলেছে, মাঝখানে একটা আশার আলো জোগালো, সেটা হচ্ছে বাজেট। বাজেটে আমরা দেখতে পেলাম যেটা, সেটা হচ্ছে বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে অনেক অনুদান থাকা সত্ত্বেও বাজারে কোনো মুভমেন্ট হলো না। ভাবা হয়েছিল একটা ঘটনা, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের যে ডিলটা হলো, যাকে বলা হয় মাদার অফ অল ডিল, দেখা গেল সেটাতেও বাজারে কোনো রিয়াকশন খুব বেশি কিছুই হলো না। তারপরে একটা ঘটনা ঘটলো যে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, উনি 50% ট্যারিফ যেটা ছিল সব থেকে বেশি সে ট্যারিফ সারা বিশ্বের মধ্যে কোনো দেশের উপর চাপানো, সেটা কমিয়ে দিয়ে 18%-এ নিয়ে এলেন। এটা একটা সুখবর এবং মার্কেট একদিনের জন্য রিয়েকশন দেখালো বিরাট করে। তারপরে যেই কি সেই আবার সেই একই অবস্থা, একই সেই জায়গা, এবং আবার আজকেও দেখছি মার্কেটটা অনেকটা পড়েছে। মার্কেট সেই 25,647-এ চলে এসছে। ফ্ল্যাট মুভমেন্ট বা কিছুটা ডাউন হয়েছে 0.49, মানে 127 পয়েন্ট ডাউন হয়েছে। সেন্সেক্স 83,470 গেছে, মানে এখানেও প্রায় 400 পয়েন্ট মতো পড়েছে। মানে একটা ফ্ল্যাট মুভমেন্ট টাইপের। আইটি ছাড়া বাকি সমস্ত ক্ষেত্র, মেটাল, অটো, ফার্মা, ইনফ্রা, সবগুলো ডাউন। তো এই যে ডাউন হয়ে গেছে, এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা এখন, কেন হচ্ছে? তাহলে ইনভেস্টমেন্টে কি করা উচিত? তাহলে ভবিষ্যৎ কি রয়েছে? তাহলে যারা ইনভেস্ট করে রেখেছেন তাদের তো বেটার কি ব্যাংকে ফিক্সড রাখাটাই বেটার। যারা ব্যাংকের ফিক্সড ভাঙিয়ে নিয়ে এসছে, এমনও রয়েছে অনেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা ভাঙিয়ে এখানে লাগিয়েছে। অনেকবার বারণ করেছিলাম, সেটা শোনেননি। তাদের তাহলে কি রয়েছে ভবিষ্যৎ? তাহলে এখন তাহলে কি মনে হচ্ছে? এই সমস্ত প্রশ্ন চিহ্নগুলো কিন্তু থাকছে। তার উত্তরে প্রথম যে ঘটনার দিকে বলি, সব কিছু বলার আগে যদি নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে সবসময় দারুণ সুন্দর সুন্দর সমস্ত কমেন্ট পাই, খুব উৎসাহ জাগায়। প্রথম ঘটনা যেটা, সেটা বলা দরকার হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল। ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে দু একজন একটু প্রশ্ন করেছিলেন, মানে একটু কনফিউশন ছিল ব্যাপারটার মধ্যে, সেটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার রয়েছে। সেটা হচ্ছে কিন্তু আমি কিছু সেক্টরের কথা বলেছিলাম এই চ্যানেলে, যে সেক্টরগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যেটা অনেকেই বোঝেননি এবং অনেকেই ইনভেস্ট হয়েছিলেন এবং ভেবেছিলেন যে দারুণ রিটার্ন করে দেবে। কিন্তু দেখা গেছে মার্কেট কিন্তু ঠিক বুঝে গেছে, একদিনের মধ্যেই বুঝে গেছে যে কতটা পজিটিভ ব্যাপার থাকতে পারে, অথচ যেটা বোঝেনি সেটা কিন্তু ছিল বাজেটটা। এনিওয়ে, প্রথম ঘটনার দিকে যেটা আমি বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বেশ কিছু সেক্টরের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা রয়েছে। কি কি সেক্টর, কেন, সেগুলো আমি অন্য ভিডিওতে বলেছি, সেখানে এখনো সেটা বলছি না। এখন যেটা বলার দরকার রয়েছে সেটা হচ্ছে মার্কেটের পতনটা নিয়ে। প্রথম ঘটনা সেটা হচ্ছে যে সেন্টিমেন্ট, ইনভেস্টারের সেন্টিমেন্টে কিন্তু ব্যাহত হয়েছে। তার পিছনে কারণ সবচেয়ে বড় রয়েছে, আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে খুব বড় কোনো খবর দেখানো যাচ্ছে না এখনো পর্যন্ত। দ্বিতীয়ত, রেজাল্ট যেগুলো আসছে সেই রেজাল্টগুলো খুব একটা ভালো হচ্ছে না। আমার রিসেন্ট যে রেজাল্টগুলো এসছে সবগুলো রেজাল্টই কিন্তু ভালো নয়, বেশ কিছু নেগেটিভ রেজাল্টও রয়েছে। তৃতীয়ত হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ান রুপি ডেপ্রিসিয়েশন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে জিনিসটা কিন্তু বুঝতে পারছে অনেকে, এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেটটার ইকোনমি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আগামী দিনে যে গ্রোথটা এক্সপেকটেশন 6 to 7% গ্রোথ রেট, সেটা কিন্তু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র সবচেয়ে বড় কারণ ইন্ডিয়ান রুপি। এই ইন্ডিয়ান রুপি যখন বলা হচ্ছে, তার সঙ্গে আরেকটা পয়েন্টে যুক্ত থাকছে, সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এফআইআইকে যে সময়টা মনে করে নেওয়া হয়েছিল এরা খুব একটা ভালো পজিটিভ খবর আসবে, কিন্তু দেখা গেল তার পরবর্তীকালে এফআইআই কিন্তু তাদের সেলিংটা কিন্তু ছাড়েনি, মানে কনস্ট্যান্ট অল্প বিস্তর সেলিংটা কমিয়েছে, কিন্তু সেল করে চলেছে কনস্ট্যান্টলি আমাদের মার্কেট থেকে। তার পিছনে যে দুটো কারণ, প্রথম হচ্ছে ইউএস বন্ড ইল্ড। ইউএস বন্ডের থেকে যে টাকাটা পায় সেটা কিন্তু আমাদের এই দেশে রিস্ক রেখে দিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করে যা পাওয়া যায় তার থেকে বেশি আসছে। তো সেইটা বুঝে ওরা কিন্তু ইউএস বন্ড ইল্ড এখনো ইনভেস্ট করে চলেছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান রুপি যদি এভাবে পড়ে চলে, তার ফলে মার্কেটের হ্যাম্পার, এবং ওরা যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা এখানে ইনভেস্ট করেছে একটা ভালো প্রফিট নিয়ে যাওয়ার জন্য, তাদের যখন সেই জায়গাটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, তারা দেখছে যে যখন ওরা কনভার্ট করছে ডলারে, দেখতে পাচ্ছে ইন্ডিয়ান রুপির তুলনায় ডলার যেটা পাচ্ছে ওরা, সেটা তুলনামূলকভাবে কম। এই কম পাওয়াটার জন্য একটা বড় ব্যাপার। প্লাস এফআইআই যখন সেল করছে, ন্যাচারালি প্রচুর ডলার কিন্তু দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। প্লাস ইন্ডিয়ান রুপি যখনই দাম পড়ে যাচ্ছে,
মানে ইন্ডিয়ান রুপি আজকেও দেখলাম 90.64, 90 টাকা চলে গেছে $1, যেখানে 82, 84, 86 ছিল পর্যন্ত, 88তেও দেখেছিলাম। এই অবস্থাটা যত বেশি হচ্ছে তত কিন্তু বাইরের থেকে আমাদেরকে যত ইম্পোর্ট করতে হচ্ছে, কারণ আমরা জানি আমাদের কিন্তু এক্সপোর্টের থেকে ইম্পোর্ট অনেক বেশি, অর্থাৎ বাইরে থেকে আমাদের কিনতে হচ্ছে বেশি পরিমাণে। যখনই বাইরে থেকে আমাদের কিনতে হচ্ছে বেশি পরিমাণে, সঙ্গে সঙ্গে আমাদের প্রবলেমটা হচ্ছে বেশি ডলার খরচা হচ্ছে, কারণ ডলারে পেমেন্ট হচ্ছে এগুলো, এবং এইটাই একটা বড় ধাক্কা তৈরি করছে। আসছি সব শেষের কথাতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোর মধ্যে তাহলে কি কি দাঁড়াচ্ছে। 1 নম্বর হচ্ছে ইউএস বন্ড ইল্ড, এটা বাড়ছে, এবং যার ইম্প্যাক্ট কিন্তু এফআইআইরা ইন্ডিয়া থেকে সেল করছে। ইউএস ইন্ডিয়া যে আমাদের এগ্রিমেন্ট, ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, যদিও এটাতে সুদূর প্রসারী কিছু পজিটিভ খবর অবশ্য রয়েছে, কিন্তু এক্ষুনি বিরাট কিছু হওয়ার মতো নয়। দ্বিতীয় যে ঘটনার দিকে তাকাতে হবে সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপি কিন্তু পড়ে চলেছে। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে যে স্টক কোম্পানিগুলো যে রেজাল্ট, Q3 রেজাল্টগুলো কিন্তু ভালো আসছে না। এই রেজাল্ট ভালো না থাকার জন্য একটা প্রবলেম হচ্ছে। চতুর্থ যে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইনভেস্টার সেন্টিমেন্ট, অর্থাৎ ইনভেস্টাররা এক্সপেক্ট করছে সবসময় একটা বড় রিটার্ন সবসময় দেবে, কিন্তু মার্কেট তো এটা নয় যে সবসময় রিটার্ন দিয়ে যাবে। একটা সময় থেকে রিটার্ন দেওয়ার, একটা সময় থেকে রিটার্নটা দেয় না, ফ্ল্যাট মুভমেন্ট, অর্থাৎ 3টে মুভমেন্ট মোটামুটি কাজ হয়। একটাকে আমরা বলছি আপওয়ার্ড মুভমেন্ট, যেটা আমরা আগে দেখেছি, তারপরে একটা সময় মানে কোভিড পরবর্তীকালে আমরা দেখেছিলাম, তারপরে একটা সময় থাকে ফ্ল্যাট মুভমেন্ট, যেটা 1.5-2 বছর ধরে দেখছি। এবারে ডাউন মুভমেন্টও কিছু রয়েছে, মানে অর্থাৎ সেলিং প্রেশার তৈরি হচ্ছে, ইনভেস্টাররা দেখতে পাচ্ছে রিটার্ন পাচ্ছি না, যে কারণের জন্য ওরা, যারা ম্যাক্সিমাম ইনভেস্টার কিন্তু এসছে কোভিডের সময় থেকে, যারা আমরা ছোট ইনভেস্টার বা বড় যারা আছে তারা অনেকেই যারা এসছে এখানে, আমার যে সমস্ত পরিচিত ক্লায়েন্টরাও আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আমার এসছে, উৎসাহ দেখিয়েছে এই কোভিডের পরেই। এবং তাদের যে মেন মোটিভ, জমি বিক্রি করে কিংবা তাদের যে জমানো টাকাগুলো, ফিক্সড টাকা কিংবা এদিক থেকে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, সবগুলো তুলে নিয়ে গিয়ে এখানে রাখছে, অবসরের টাকা, গ্র্যাচুইটির টাকা রেখেছে অনেকে। ন্যাচারালি তাদের এক্সপেকটেশন থাকছে 12-16% অন্তত প্রতি বছরে বছরে পেয়ে যাওয়া, সেটা না হলেই মুশকিল। এবার বিগত 2 বছর ধরে তারা দেখতে পাচ্ছে কোথায় 12 আর 16, যে টাকাটা রেখেছিলাম সেই টাকাটা হয় সেটাই রয়েছে, নাহলে সেটা কমে গিয়ে আরও অন্তত 10%, 8-10% নর্মাল। আর কিছু কিছু স্টক তো 60%, 70% ক্র্যাশ করে দিয়েছে, অনেক স্টক রয়েছে এরকম, অথচ স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তারা যে কথাটা বলছে যে তাহলে বেটার কি আমাদের আগেই ঠিকঠাক ছিল, অর্থাৎ অসহিষ্ণু হয়ে পড়ছে। তো সেই জন্য কিন্তু এই মার্কেটটা কিন্তু সেরকম নয়, মার্কেটে একটা সময় থাকেই, যে সময়টার মধ্যে একটা টাইম চলে, আবার কারেকশন লেভেলও আসে। ইকোনমি যখনই ডাউন হবে সেরকম হয়তো সুবিধা দেখাতে পারবে না, সঙ্গে সঙ্গে আবার মার্কেট কিন্তু পড়তে থাকবে। সুতরাং একটা ঘটনা এখান থেকে বলা যায় এটাই, যে এক্ষুনি এই মুহূর্তে মার্কেট দুটো পয়েন্টের উপর দাঁড়িয়ে রয়েছে। নেক্সট কোয়ার্টার রেজাল্ট যদি ভালো করতে পারে 1 নাম্বার, তাহলে কিছুটা আশাজনক খবর শোনানো যেতে পারে। দ্বিতীয়ত ঘটনার কথা বলতে পারি, সেটা হচ্ছে যদি এই মুহূর্তে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সেলিংটা যদি কমে আসে, তাহলে একটা ঘটনা ঘটতে পারে। এই দুটো হচ্ছে মেন ঘটনা। তৃতীয়ত হচ্ছে, এছাড়া যদি ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে 18% আছে ট্যারিফটা, সেটাকে যদি ভবিষ্যতে আস্তে আস্তে কমের দিকে নিয়ে যায়, তাহলে পর কিছুটা সুবিধা হবে। আর একটা হতে পারে ইন্ডিয়ান রুপি ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যদি পজিটিভ কোনো রুলস নিয়ে আসে, অর্থাৎ লিকুইডিটি বাড়ানোর যেটা রিসেন্ট চেষ্টা করছে, সেটা যদি ফলপ্রসূ হয়, তাহলে ইন্ডিয়ান রুপিটা পড়াটা যদি কিছুটা কমানো যায়, তাহলে পর কিন্তু কিছুটা আমাদের ক্ষেত্রে এই বাজারের ক্ষেত্রে সুস্থতাটা আসে। না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকম পজিটিভ ব্যাপার এখনই দেখানো যাচ্ছে না। অর্থাৎ যদি এই মুহূর্তে বলি, যারা ইনভেস্ট করে রেখেছেন তাদেরকে লং রান চিন্তা করতে হবে, 2 বছর 3 বছরের জন্য নয়, অন্তত 5-7 বছরের জন্য। দ্বিতীয়ত, যেসব কোম্পানিগুলোর ভ্যালুয়েশন খুব ভালো জায়গায় রয়েছে, আন্ডার ভ্যালুড রয়েছে, ফান্ডামেন্টাল ভেরি স্ট্রং রয়েছে, সেই সবগুলোতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, আমার কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে, মেম্বারশিপ নিয়ে আপনারা দেখতে পারেন ওই চ্যানেলে, বেস্ট ইনভেস্টারগুলো, সেখানে ফান্ডামেন্টাল, আর এই চ্যানেলে আমি টেকনিক্যাল ব্যাপারগুলো সব কিছু বলেছি। তো এইগুলো আপনারা একটু অ্যানালিসিস করে নিতে পারেন, দেখতে পারেন, বুঝে নিতে পারেন। এইগুলো বুঝে আপনারা এই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করতে পারেন, যেগুলোতে ইনভেস্ট করলে ফিউচারে আপনাকে একটা পজিটিভ ব্যাপার দেখা যাবে, অর্থাৎ আজ নয় কিন্তু 5 বছর 7 বছর পরে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। তাই এই এক্সপেকটেশন নিয়ে আজকে আমরা শেষ করছি, যে আগামী দিনে একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো, এবং আমাদের স্টক মার্কেট আমাদের যা রিটার্ন দেবে সেটা
অন্তত ব্যাংকে রাখলে যা তার থেকে অনেকটা বেশি হবে।